জাতির অহংকার অলঙ্কার বলফল উপজেলা বাসীর শ্রদ্ধাভাজন নেতা, বলফল মাটি ও মানুষের প্রিয় নেতা, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, ছাত্র রাজনীতি নির্বাচন দিন সাবেক ছাত্র নেতা, বরিশালের শিবপুরুষ, বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল বিভাগের অভিভাবক সংগ্রামী জনতা আবুল আস্তার আব্দুল্লাহর অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, আপনার আমার সকলের প্রিয় বাংলাদেশ আওয়ামী লীগ পটুয়াখালী জেলা আওয়ামী লীগের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক আলোচিত পরিসভার সম্মানিত সভাপতি সংগ্রামী জনতা জনাব জিয়াউল হক জিয়া ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একজন বাঙালি হিসেবে সৌভাগ্যবান যে আমরা একজন বঙ্গবন্ধু পেয়েছিলাম, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে সে জাতির পিতার জন্ম শতবর্ষিকী উপলক্ষে নমনা ইউনিয়ন ছাত্রলীগ কর্তৃক আয়োজিত আজকের এই আব্দুর রশিদ খান ডিগ্রি কলেজ মাঠে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিত আছেন, সম্মানিত সভাপতি হিসেবে উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন চাচা, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক এবং এই কলেজের প্রতিষ্ঠাতা, যাকে দেখলে আমাদের সকলের শ্রদ্ধা আসে, সেই শ্রদ্ধাভাজন মুরব্বী আবু তাহের খান চাচা আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন। আমার বন্ধুবর বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, বাকেরগঞ্জ পৌরসভার বারবার নির্বাচিত মেয়র জনাব লোকমান হোসেন ডাকুয়া। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার এক বন্ধু, আমাদের পার্শ্ববর্তী জেলা অর্থাৎ বরগুনা জেলার আমতলী উপজেলার বিপ্লবী সাধারণ সম্পাদক এবং আমতলী পৌরসভার বারবার নির্বাচিত জনপ্রিয় মেয়র জনাব মতিউর রহমান। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার একজন শ্রদ্ধাভাজন নেতা, যিনি এই বাউফল উপজেলার এমন কোন ইউনিয়নে যার পদচারণা হয়নি, যিনি 1975 সালের পর থেকে প্রত্যেকটি ইউনিয়ন ঘুরে ঘুরে আওয়ামী লীগকে সংগঠিত করেছিলেন। সেই বিপ্লবী সাধারণ সম্পাদক, বাউফল উপজেলার সাবেক সাধারণ সম্পাদক, সূর্যমণি ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান জনাব জসিমউদ্দিন ফরাজি ভাই। উপস্থিত আছেন আমাদের পার্শ্ববর্তী ইউনিয়নের চেয়ারম্যান, বাউফল উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, বর্তমান প্রস্তাবিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আমার ভগ্নিপতি জনাব জাহাঙ্গীর ভাই। এখানে উপস্থিত আছে আমাদের পার্শ্ববর্তী আদাবাড়ি ইউনিয়নের অত্যন্ত সফল সাবেক চেয়ারম্যান, বর্তমান জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত প্রচার সম্পাদক জনাব জাহাঙ্গীরুল্লাহ। উপস্থিত আছেন বিভিন্ন অঞ্চল থেকে আগত অতিথিবৃন্দ এবং আমার প্রাণপ্রিয়, আমার প্রাণের শক্তি
এই নমলা ইউনিয়নের সকল মুরব্বিয়ানরা, আমার সমবয়সী বন্ধুরা, আমার স্নেহের ছোট ভাইরা, আমার উপস্থিত মা বোনেরা এবং যারা দূর থেকে শুনছেন, তাদের সকলের প্রতি রইল আমার মুজিবীয় শুভেচ্ছা এবং সালাম। আমি আজকে এই অনুষ্ঠানে দাঁড়িয়ে প্রথমেই স্মরণ করতে চাই এই বাংলাদেশের জন্য যারা শহীদ হয়েছেন 30 লক্ষ শহীদদের আত্মার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করতে চাই। 1975 সালের 15 আগস্ট সেই কালো রাত্রে জাতির জনক সহ বেগম ফজিলাতুন্নেসা মুজিব এবং আব্দুর রব সেনিয়াবাদ সহ যারা সব পরিবারে শহীদ হয়েছেন, সেই শহীদদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করতে চাই। আমি শ্রদ্ধা নিবেদন করতে চাই জাতীয় চার নেতার প্রতি। আমি শ্রদ্ধা নিবেদন করতে চাই 2004 সালে 21শে গ্রেনেড হামলায় যারা নিহত হয়েছেন, সেই শহীদদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এই নমলা ইউনিয়ন ছাত্রলীগকে, এবং বিশেষ করে আমি ধন্যবাদ পৌঁছে দিতে চাই আমাদের দক্ষিণ অঞ্চলে আমার অভিভাবক, এই বরিশাল জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সংসদের 1 নম্বর সদস্য, আমাদের অভিভাবক আবুল হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে এই নমলা ইউনিয়ন ছাত্রলীগকে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই। 1947 সালে এই বাংলাদেশ, এই ভারতবর্ষ যখন দ্বিজাতি তথ্যের ভিত্তিতে যে দুইটি দেশে পরিণত হয়েছিল, দ্বিজাতি তথ্য হচ্ছে ধর্মের ভিত্তিতে দুটি দেশ বিভক্ত হয়েছিল। একদিকে ছিলাম আমরা পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, আমরা ছিলাম পশ্চিম পাকিস্তানের সাথে, আর ভারতবর্ষ আলাদা হয়ে গিয়েছিল। কিন্তু 1947 পর থেকে আমরা দেখেছি পশ্চিম পাকিস্তান কিন্তু পূর্ব পাকিস্তানকে শোষণ করেছে। সেই শোষণের জ্বালা থেকে আমার জাতির জনক এই বঙ্গবন্ধু, তিনি সেই 1948 সালের প্রথম সমস্ত সংগঠনের আগে এই ছাত্রলীগের জন্ম দিয়েছিলেন তার নিজের হাতের সংগঠন এই ছাত্রলীগ। শিক্ষা, শান্তি, প্রগতির এই সংগঠনটি সারা বাংলাদেশে তিনি ছড়িয়ে দিয়েছিলেন। এটির কিন্তু একটি কারণ ছিল, কারণ তিনি জানতেন এই ছাত্রলীগের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা আসবে, বাঙালির যে স্বাধীনতা এবং স্বাধিকারের যে আন্দোলন তার বাস্তবায়ন করবে এই ছাত্রলীগ। আপনারা দেখবেন 1971 সালে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরাই বেশি শহীদ হয়েছিল। তাই ছাত্রলীগের মাধ্যমে তিনি বাঙালি জাতির যে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের যে আদায় অধিকার, সেটি তিনি আদায় করতে সমর্থ হয়েছিলেন এই ছাত্রলীগের মাধ্যমে। 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 1966 সালের 6 দফা, 1970-এর নির্বাচন, তারপরে 1971 সালে সেই রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা জাতির জনকের নেতৃত্বে পেয়েছি একটি লাল সবুজের পতাকা, আমরা পেয়েছি একটি বাংলাদেশ নামক ভূখণ্ড। জাতির জনকের জন্ম না হলে কিন্তু আমরা বাংলাদেশ পেতাম না, আমরা এই লাল সবুজের পতাকা পেতাম না। এই লাল সবুজের পতাকা জাতির জনকের তর্জনীর 1971 সালের 7ই মার্চের, যেই 7ই মার্চে তিনি বক্তব্য দিয়েছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। অর্থাৎ জাতির জনক মুজিবের তর্জনী মানি হচ্ছে বাঙালির অনন্ত সাহস। এই সাহসিকতার মধ্যে দিয়ে জাতির জনকের এই অঙ্গুলি হেলনের মধ্যে দিয়ে সমস্ত দেশের আপামর জনগণ সেদিনকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, এবং আমরা 9 মাস যুদ্ধের মাধ্যমে আমরা কিন্তু একটি স্বাধীন দেশ পেয়েছি। আমরা স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি, বাংলাদেশ নামক একটি দেশ পেয়েছি। জাতির জনক কিন্তু 3.5 বছর দেশ পরিচালনা করতে পেরেছিলেন। এই 3.5 বছরের মাথায় 1975 সালের সেই কিছু কুলাঙ্গার আর কিছু দেশি বিদেশি ষড়যন্ত্রকারীর মাধ্যমে জাতির জনককে সপরিবারে কিন্তু হত্যা করা হয়েছিল। এক সময় দেশ এবং বিদেশের মানুষ যখন জানতো বাঙালি মানুষ হচ্ছে সাহসিকতার জাতি, বীরের জাতি, কিন্তু 1975 সালের জাতির জনকের হত্যার মধ্য দিয়ে
দেশ এবং বিদেশের মানুষ কিন্তু বাংলাদেশের মানুষকে অর্থাৎ বাঙালিকে একটি কাপুরুষ জাতি হিসেবে, একটি ভীরু জাতি হিসেবে চিহ্নিত করতে শুরু করলো, একটি খুনি জাতি হিসেবে চিহ্নিত করে ফেললো। 1975 সালের 15 আগস্ট এই সেই বীরের জাতি, যারা যুদ্ধের মাধ্যমে, যারা ভাষার আন্দোলনে শহীদের রক্তের বিনিময়ে আমরা যারা মাতৃভাষা বাংলা পেয়েছিলাম, সেই বীরের জাতি খুনের জাতিতে রূপান্তরিত হয়েছিল 1975 সাল থেকে 1981 সাল। এই 75 সালে এই দেশি বিদেশি ষড়যন্ত্র অনেক হয়েছে। এই দেশি বিদেশি ষড়যন্ত্রের সাথে কিন্তু আমাদের কিছু কুচক্রী সেনা সদস্যর সাথে আমাদের মধ্যে লুকিয়ে থাকা অনেক লোক, এর মধ্যে রাজনীতির যারা তখনকার করতেন সেই কুচক্রী মহল কিন্তু তাদের মধ্যেও ছিল। আমি একটু স্পষ্ট করে বলছিলেন, আমাদের যিনি এমপি 1975 সাল থেকে 1979 সালের মধ্যে এই 4 বছর কোথায় ছিলেন? আমি একটি স্পষ্ট উদাহরণ দিয়ে আপনাদের কথা বলতে চাই। বর্তমান সময়ে একজন ইতিহাসবিদ, একজন ঐতিহাসবিদ, একজন গবেষক, একজন প্রাবন্ধিক, যিনি প্রবন্ধ লেখেন, যিনি সমসাময়িক সময়ে সবচেয়ে আলোচিত, যার হাতে বাংলাদেশের বিভিন্ন দলের উত্থান পতন এবং 1948 সাল থেকে 1970 সাল পর্যন্ত ইতিহাস রচিত হয়েছে। তিনি গত বছর ফেব্রুয়ারি মাসে একটি বই লিখেছেন। এই গত বছর ফেব্রুয়ারি মাসে একটি বই লিখেছেন। তিনি হচ্ছে মহিউদ্দিন আহমেদ, তার নাম, লেখকের নাম হচ্ছে মহিউদ্দিন আহমেদ, নামটা মনে রাখবেন। এই মহিউদ্দিন আহমেদ সাহেব একটি বই লিখেছেন, সেই বইটির নাম হচ্ছে বেলা অবেলা। বইটির নাম হচ্ছে বেলা অবেলা। সেই বেলা অবেলায় 261 পাতায় তিনি একটি লেখা লিখেছেন। তিনি লিখেছেন 1975 সালের 15 আগস্ট যখন জাতির জনককে হত্যা করা হয়, সেই 1975 সালের পরের দিন অর্থাৎ 16 আগস্ট বরিশাল শহরে একটি আনন্দ মিছিল বের হয়েছিল। যে মিছিলটি সদর রোড হয়ে বিবি পুষ্কুনি পার ঘিরে বরিশাল শহরের বিভিন্ন অঞ্চলে প্রদক্ষিণ করেছে। শুধু প্রদক্ষিণ করেন নাই, তারা বরিশাল শহরের আওয়ামী লীগ অফিস থেকে শুরু করে বরিশালের বিভিন্ন জায়গায় যেখানে জাতির জনকের ছবি টানানো ছিল, সেই ছবি তারা পদদলিত করেছে, তারা ভেঙেছে। শুধু পদদলিত করেই ক্ষান্ত হন নাই, তখনকার বিএম কলেজের প্রিন্সিপাল ছিলেন মজুমদার স্যার। ওই বইতে লেখা আছে মজুমদার স্যার 1975 সালের বিএম কলেজের একজন প্রিন্সিপাল। সেই প্রিন্সিপাল স্যারকে ফ্যানের সাথে টানিয়ে, এই বঙ্গবন্ধুর ছবি ভাঙবে না বলে তাকে ফ্যানের সাথে টানিয়ে পিটিয়েছে এবং সেটি নেতৃত্ব দিয়েছে এই আসম ফিরোজ সাহেব। এটি আমার কথা না, এটি ইতিহাসের কথা। ওই বেলা অবেলা হচ্ছে 1972 থেকে 1975 সালে বাংলাদেশের যত ঘটনা, রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের কথা তিনি লিখে গিয়েছেন। তাহলে কি আমাদের এমপি সাহেব বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক? তাহলে কি তিনি উল্লাস করতে পারতেন? শুধু বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করেই ক্ষান্ত হননি, সেই মিছিলের নেতৃত্ব দিয়েছেন আসম ফিরোজ সাহেব এবং সেই মিছিলে উলঙ্গ নৃত্য পর্যন্ত হয়েছে, যার সাক্ষী এখনো জীবিত আছে। 3টি লোক এখনো জীবিত আছে যারা সেই সাক্ষী দিয়েছেন, বিভিন্ন টেলিভিশনের পর্দায় সাক্ষী দিয়েছেন। সেই নাম আমি নাও বললাম, কেউ যদি চ্যালেঞ্জ করতে আসে, সেই 3 জন লোক এখনো জীবিত আছেন। আর একটি প্রশ্ন আছে, আমরা যেখানে দাঁড়িয়ে বক্তব্য করছি, যে অনুষ্ঠানটি পরিচালনা করছি, এই আব্দুর রশিদ ডিগ্রি কলেজ, এটি কার বাবার নামে আপনারা সবাই জানেন। আমাদের আরেকজন কৃতি সন্তান, যিনি 1971 সালের মুক্তিযুদ্ধের এই দক্ষিণ অঞ্চল তথা পটুয়াখালী জেলার কমান্ডার ছিলেন, যার নেতৃত্বে গলাচিপা সহ পানপট্টি সহ পটুয়াখালী জেলায়
পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধ হয়েছে এবং তার হাতে 6 জন পাকিস্তানি আর্মি নিহত হয়েছে। তিনি আর কেউ না, আমাদের এই নমলার গর্ব, এই দক্ষিণ অঞ্চলের গর্ব, এবং যিনি নির্বাচন কমিশনের নেতৃত্ব দিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা সাহেব। তার কাছে আমার একটি প্রশ্ন, তার ভাই এখানে আছেন, তাকে আমি এর আগেও জিজ্ঞাসা করেছি। তার হাত দিয়ে কিন্তু পটুয়াখালী জেলার জগৎ মুক্তিযোদ্ধা, তার সনদ কিন্তু তার হাত দিয়ে হয়েছে। আমি জানতে চাই, উনি যে আমার এমপি সাহেব যে মুক্তিযোদ্ধার মোটিভেটর হিসেবে দাবি করেন, উনি কোন সেক্টরে যুদ্ধ করেছেন এটির জবাব আমরা জানতে চাই। এটির জবাব আমি জানতে চাই। এখানে আবু তাহের কাকা আছেন, তিনি মুক্তিযোদ্ধা না করলেও তিনি কিন্তু একজন বড় মুক্তিযোদ্ধা সংগঠক ছিলেন। আমি প্রথমেই বলেছি, তিনি একজন আদর্শিক মানুষ, একটি মানবিক মানুষ, আদর্শিক মানুষ, পরোপকারী মানুষ। কারণ এই বয়সে এসে তিনি গ্রামে নমালায় মানুষের খোঁজ খবর রাখেন, তিনি নমালা এই গ্রামে এসে পড়ে থাকেন। আমি বাউফল পৌরসভার 2012 সালে আপনাদের সন্তান হিসেবে আপনাদের ভালোবাসা নিয়ে কিন্তু আমি বাউফল পৌরসভায় বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিলাম। এটি শুধু আমার দোষ, আমি কেন বিজয়ী হলাম? 2012 সাল থেকে এই পর্যন্ত মসজিদ, মন্দির, কলেজ, মাঠে ঘাটে যেখানে যায় সেখানে শুধু আমার বদনাম করে, ওদিকে বদনাম করে, আর আমার উন্নয়নের কাজ, আমার আলোকিত কাজ কিন্তু চলছে, থেমে নেই। মানুষ হাসে যখন দেখে কোনো কিছুতেই কাজ হয় না। শুধু বাউফল পৌরসভায় না, আমাদের এই আরেকজন পার্শ্ববর্তী গ্রামের সাবুপুরার একজন কৃতি সন্তান জনাব আব্দুল মালিক সাহেব, উনি সচিব ছিলেন, স্থানীয় সরকার সচিব। আমি এবং আগের যে উপজেলা চেয়ারম্যান এখানে বসে আছে, আমার এক ভগ্নিপতি চেয়ারম্যান জাহাঙ্গীর সাহেব, আমরা তার কাছে বিভিন্ন জায়গার জন্য, রাস্তাঘাট করার জন্য, ব্রিজ কালভার্ট করার জন্য গিয়েছি। উনি নমলা, আদাবাড়িয়া, দাসপাড়া, বাউফল, মদনপুরার বিভিন্ন যেখানে অবহেলিত অঞ্চল, এই 40 বছরে যেখানে রাস্তার কাজ হয় নাই, যেখানে মানুষ আঁটু পানি সমান দিয়ে হাঁটে, সেই জায়গায় প্রায় 120 কিলোমিটার রাস্তার অনুমোদন দিয়েছেন। আমরা সেটি করিয়েছি, বা ফিতা কাটে কিন্তু আমাদের এমপি সাহেব। দুঃখ নাই, কষ্ট নাই, করেন, ভালো কাজ করেন, সহানুভূতি পাবেন, সমর্থন পাবেন, সবকিছু পাবেন। কিন্তু অন্যায় করবেন, অত্যাচার করবেন, নেতা কর্মীর নামে মামলা দিবেন, সেখানে কিন্তু সমর্থন পাবেন না। আপনারা এই দলকে ইচ্ছা মতো ভাবে চালাবেন, এতদিন চালিয়েছেন। কথায় কথায় বলেন 7 বারের এমপি, 40 বছর ক্ষমতায়। দল কিভাবে করেছেন এটি দেখেছি, আর এটির রেজাল্ট তো আপনারা দেখছেন। সারা জীবন যারা আওয়ামী লীগ করেছে, জসিমউদ্দিন ফরাজি, এই জাহাঙ্গীরউল্লাহ, জাহাঙ্গীর ভাই সহ, এই মশিউর, আমার পাশে দাঁড়িয়েছে ইসমাইল, এরা আওয়ামী লীগ করেছে, করে নাই? এই মমিন, এইরকম বিভিন্ন ইউনিয়নে যারা আওয়ামী লীগ করেছে, যারা সত্য কথা বলে, যারা অসত্যকে প্রতিবাদ করে, তারা তার কাছে নাই। আপনারা একটু লক্ষ্য করে দেখেন তার আশেপাশে কারা আছে। একটি শিক্ষিত লোক, একটি ভালো লোক কি তার পাশে আছে? বলেন আপনারা। এমপি সাহেবের পাশে কি কোনো ভালো লোক, কোনো সৎ লোক, যাদেরকে মানুষ ভালোবাসে ভোট নিতে হয়, এরকম লোক কি আছে? যে কজন আছে তার আশেপাশে। গতকালকে শুনলাম যে একটা ইটের বাটা নাকি ভাঙ্গিয়া ঘুরিয়ে দিয়েছে এই উপজেলা চেয়ারম্যান সাহেবের। আমি জানি না কেন ঘুরিয়ে দিয়েছে, প্রশাসন ঘুরিয়ে দিয়েছে, কোনো সন্ত্রাসীরা যাই ঘুরিয়ে দেয় নাই। অবশ্যই অবৈধ জায়গায় দখল কইরা ইটের বাটা করতে দেখ। সেই পরিকল্পনা মোতাবেক জননেত্রী শেখ হাসিনা কিন্তু আমাদের এই অবহেলিত দক্ষিণ অঞ্চলের দিকে মনোযোগ দিয়েছিলেন বলে বাংলাদেশের টাকায় এত বড় পদ্মা সেতু তিনি নির্মাণ করেছেন। যখন সকল ষড়যন্ত্র তার বিরুদ্ধে চলছে, যখন ওয়ার্ল্ড ব্যাংক টাকা ফিরিয়ে নিয়েছে, যখন দুর্নীতির অভিযোগে
এই টাকা ফিরিয়ে নিয়েছে, তখন জননেত্রী শেখ হাসিনা বলেছেন আমাদের টাকার মধ্যে আমাদের নিজস্ব ইনকামের দিয়ে এই পদ্মা সেতু আমরা করব। ইনশাআল্লাহ আজকে পদ্মা সেতু স্বপ্ন নয়, পদ্মা সেতু বাস্তবের রূপ নিয়েছে। পদ্মা সেতু দিয়ে রেল লাইন পায়রা বন্দর পর্যন্ত আসবে। পদ্মা সেতু হয়ে গেলে ঢাকা থেকে আমাদের এই অঞ্চলে পৌঁছাইতে সময় লাগবে মাত্র 4 ঘন্টা। এটি কিন্তু স্বপ্ন নয়, কারণ প্রধানমন্ত্রী যেটি বলেন সেটি তিনি করেন। প্রধানমন্ত্রীর লক্ষ্য হচ্ছে মানুষের কল্যাণের জন্য কাজ করা। প্রধানমন্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন 1975 সালে বাঁচিয়ে রেখেছেন, এরপরও তার উপরে 29 বার হামলা হয়েছে, তিনি কিন্তু বেঁচে আছেন। বেঁচে আছেন শুধু এই বাংলাদেশের গরিব দুঃখী মানুষের কল্যাণের জন্য, তাদের মুখে হাসি ফুটানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সেটি তাকে করতে সে সাহায্য করেছেন এবং তিনি দিন রাত্র করেছেন। এখানে আমাদের মা বোনেরা বসে আছেন, এই মা বোনদের জন্য কি করেছেন? বয়স্ক ভাতা থেকে বিধবা ভাতা থেকে শুরু করে সমস্ত সামাজিক নিরাপত্তার মধ্য দিয়ে বাংলাদেশকে তিনি একটি উন্নত বিশ্বে রূপান্তর করেছেন। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, সমস্ত ভাতা যেটি বিদেশে প্রচলিত আছে তিনি সেটি চালু করেছেন বাংলাদেশে। এখন আর মানুষ না খেয়ে মারা যায় না, গ্রামগঞ্জে ঘুরলে টিনের ঘর দেখা যায় না। এই যে 1 বছর বৈশ্বিক মহামারী করোনা গেল, কোভিড-19, এই কোভিড-19-এ লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে বিশ্বের। আমাদের দেশে মারা গিয়েছে প্রায় 10,000, 9,000-এর উপরে। এই করোনাকালীন সময় জাতির জনক বঙ্গবন্ধুর যে কন্যা, সুযোগ্য কন্যা, যাকে আমরা মানবতার মা বলি, দ্য মাদার অফ দ্য হিউম্যানিটি, দ্য গ্রেট স্টেটসম্যান, দুটির ব্যাখ্যা আমি দিই। দ্য মাদার অফ দ্য হিউম্যানিটি, মানবতার মা, দ্য গ্রেট স্টেটসম্যান। গ্রেট স্টেটসম্যান হচ্ছে তিনি শুধু বাংলাদেশের নেত্রী না, তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানুষ, তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নেত্রী, তিনি বিশ্বের 39তম প্রভাবশালী প্রধানমন্ত্রী। তিনি যা বলেন তিনি তা করে দেখায়। সরকার তো আমরা আগেও দেখেছি, বিএনপি সরকার দেখেছি, জাতীয় পার্টি সরকার দেখেছি, এই দক্ষিণ অঞ্চলের দিকে কিন্তু কেউ তাকায় না। একমাত্র জননেত্রী শেখ হাসিনাই কিন্তু তাকায়। জননেত্রী শেখ হাসিনা এই দক্ষিণ অঞ্চলকে সিঙ্গাপুর বানাতে চায়, জননেত্রী শেখ হাসিনা এই দক্ষিণ অঞ্চলকে মালয়েশিয়া বানাতে চায়। এই 1 বছর করোনাকালীন সময় সকলে স্তব্ধ হয়েছিলেন, ব্যবসা বাণিজ্য, শিল্প প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা সব কিন্তু বন্ধ ছিল না? একটি মানুষও কিন্তু না খেয়ে মারা যায়নি। একটি মানুষ না খেয়ে মারা গিয়েছে, মারা যায়নি। তিনি পর্যাপ্ত পরিমাণ সাহায্য দিয়েছেন, যারা ব্যবসা করেছেন তাদের প্রণোদনা দিয়েছেন, যাতে গার্মেন্টস শিল্প বন্ধ না হয়ে যায়, যাতে কোনো মানুষ না খেয়ে মারা না যায়। আমরা প্রতিদিন, প্রতি সপ্তাহে আমরা সাহায্য সহযোগিতা দিয়েছি, জননেত্রী শেখ হাসিনা দিয়েছে। আমরা বলি আমরা করি, আমরা দেখি আমার এমপি করে সব জায়গায় আমি করেছি, আমি দিয়েছি, আমি করেছি। আসলে আমরা কিছুই করি না, সকল কিছু করে আমাদের নেত্রী, মানবতার মা জননেত্রী শেখ হাসিনা করতে পারে, তিনি করে দেখায়। লজ্জা লাগছে, তারা 2টি জায়গার লোক, তারাও জনপ্রতিনিধি করে, স্বচ্ছতার সাথে করে, তাদের এলাকাও এমপি আছে, কিন্তু আমাদের কথা তাদের সামনে বলতে লজ্জা হয়। আমাদের দুর্নীতি এমন জায়গায় গিয়েছে যে এটি বলে শেষ করা যাবে না, তাই এখনো সময় আছে। আপনি ইচ্ছা মতো চলতে পারবেন না। আমি জেলা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি, যুগ্ম সাধারণ সম্পাদক, সুতরাং আগের মতো স্বেচ্ছাচারিতা করা যাবে না। আপনি ছাত্রলীগের নামে একটি ভুয়া কমিটি করে এই অঞ্চলে ঘুরে বেড়ান, আপনি এটি করতে পারবেন না। এটি অবৈধভাবে আপনি এটি করছেন এবং আপনার নামে সাংগঠনিকভাবে আমি রিপোর্ট দেব কেন্দ্রে, এটি আমি আপনাকে বলে গেলাম। এবং এই যে আজকে আমাদের পটুয়াখালী জেলার 8টি উপজেলার 7টি উপজেলা কমিটি পাশ করা হয়েছে, অনুমোদন দেওয়া হয়েছে, শুধু বাউফল উপজেলা আওয়ামী লীগের কমিটি এখন পর্যন্ত অনুমোদন হয়নি। কারণ কি? প্রত্যেক জায়গায় গিয়ে বলে সভাপতি, সেক্রেটারি, অমুক সমুক, জয়েন্ট সেক্রেটারি, এটি একটি মিথ্যা কথা। আমি দায়িত্ব নিয়ে কথা বলছি। আমি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আমার এই মহল্লাবাসীর সামনে বললাম, এটি একটি মিথ্যা কথা। বাউফলের উপজেলা কমিটি এখনো অনুমোদিত হয় নাই, অনুমোদিত হবে। জেলা কমিটি আগে হবে, জেলা কমিটিতে উপজেলা কমিটি যাবে, তারপর ওয়ার্কিং কমিটির মিটিংয়ে সেটি অনুমোদিত হবে।
সুতরাং মানুষকে বিভ্রান্ত করবেন না, মানুষকে বিভ্রান্ত করবেন না, দলীয় নেতা কর্মীর নামে মামলা দিবেন না, অযথা হয়রানি করবেন না। এই মামলা হামলা দিয়ে কিন্তু মানুষকে ভয় দেখে দাবিয়ে রাখা যাবে না। যদি দাবিয়ে রাখা যেত তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না। আর ডিজিটাল বাংলাদেশ, মানুষকে ভুল বুঝিয়ে মিথ্যা বুঝিয়ে কিন্তু বিভ্রান্তি করা যাবে না। মানুষ আগের চেয়ে অনেক বেশি সচেতন। এক মুহূর্তের খবর কিন্তু এক অংশ মামলা থেকে দুলিয়ার খবর, কালীশ্বরী, সব জায়গার খবর চলা যায়, সব খবর কিন্তু পাওয়া যায়। আপনি একটি মিথ্যা নাটক সাজিয়েছেন। যখন দেখেছেন বাউফল পৌরসভার অবস্থা আপনার শূন্যের কোঠায়, বিভিন্ন ইউনিয়নের আপনার জনপ্রিয়তা শূন্যের কোঠায়, কারণ মানুষ এখন ডিজিটাল মানুষ, ডিজিটাল মাধ্যমে সমস্ত খবর, সমস্ত অপকর্ম যখন খবর পেয়ে যায় তখন আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে। তখন আপনি একটি নাটক সাজালেন। ঈদের আগের দিন আমার বাউফল পৌরসভা থেকে মাননীয় প্রধানমন্ত্রীর একটি করোনা ভাইরাস সতর্কীকরণ ব্যানার লাগাতে থানার সামনে গিয়েছে। বাউফল পৌরসভার পক্ষ থেকে আমার স্টাফরা ওই করোনা ভাইরাসের একটি ব্যানার টানাতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছে। কে বাধা দিয়েছে? নাজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহিম ফারুক সাহেব। ভালো কথা, আমার পৌরসভা থেকে খবর পাওয়ার পরে আমি বলছি ঠিক আছে, ওনাকে বুঝান যে এটা মাননীয় প্রধানমন্ত্রীর ব্যানার, এটা কারো ব্যক্তিগত ব্যানার না, এটা ওনাকে দেখায়। যখন আমার পৌরসভার স্টাফ ওই ব্যানারটা তাকে দেখালো, সে তা ফেলে দিল এবং সেটি তা লাগাতে দেবে না। তো আমি খবর পেয়ে গেলাম যে দেখি কি অবস্থা। আমি গেলাম, আমি গিয়ে দেখি ওখানে ওসি সাহেব ইতিমধ্যে দাঁড়ানো আছে। আমি যখন গিয়েছি তারপরে সাথে সাথে ইউনো সাহেব আসছেন, এসপি সার্কেলও ওখানে উপস্থিত হয়েছেন। তো তিনি বেশ কিছু লোকজন নিয়ে দাঁড়াইয়া ওখানে একটি ঝামেলা তৈরি করার চেষ্টা করতেছেন। তখন আমি ওসি সাহেবকে বললাম, ওনাকে একটু স্থির হতে বলেন, ব্যানার লাগানোর জন্য পৌরসভা আসছে, ব্যানার লাগানোটা তো জরুরি না, যদি ব্যানার এখানে না লাগাতে দেয় অন্য জায়গায় লাগাবে, এটা তো খুব দখলের কোনো বিষয় না। এটা নিয়ে বাড়াবাড়ি, প্রধানমন্ত্রীর ব্যানার ছিঁড়ে ফেলা, এটা তো আমাদের প্রেস্টিজের ব্যাপার, এটা আমাদের অন্তরে লাগে, এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন। এটি যেন সে না করে, এটি তাকে বলেন লোকজন সরিয়ে দিতে। আমিও লোকজন বলছি সবাই চলে যাবে, আমরা নিজেরা বসি এখানে। তখন আমাকে ইউনো সাহেব আর এসপি স্যারকে বললেন কি, চলেন থানার মধ্যে বসি, আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিই। আমি বলছি বেশ ভালো কথা, চলেন। আমরা থানার মধ্যে গিয়েছি, বসে আলোচনা করতেছি, কিন্তু এর মধ্যে যে নাজিরপুর, কালাইয়া, দাসপাড়া থেকে বিভিন্ন রকমের সন্ত্রাসী বাহিনী ইতিমধ্যে যে ওখানে উপস্থিত হয়ে আবার যে লোকজনের উপরে আক্রমণ শুরু করেছে, এটির খবর কিন্তু প্রশাসনের সহ আমি জানি না। তো কিছুক্ষণ পরে একটি কনস্টেবল দৌড়ে এসে বলে, বাইরে খুব মারামারি হচ্ছে, এখানে আপনাদের আসেন স্যার, এখানে বাইরে অনেক লোক জড়ো হয়েছে। তখন এসপি সার্কেল বললো যে সবাইকে নিবৃত্ত করার জন্য লাঠিচার্জ করো, জায়গা খালি করো। ওখানে একটা সিদ্ধান্ত হয়েছে, ওখান থেকে 50 ফিট পূর্ব থেকে যদি তারা গেট করে করবে, 50 ফিট পশ্চিম থেকে বাউফল পৌরসভা গেট করবে। তখন আমি বললাম যে ঠিক আছে, কালকে তো ঈদের সময় লোকজন ব্যস্ত থাকবে, তাহলে এই সিদ্ধান্তটা আপনারা ওখানে গিয়ে সবাইকে ডিক্লেয়ার করে দেন, সবাই যেন সেটি মানে। তোমরা গিয়ে সেটি বললো। আমি বললাম যে ভাই, এখানে প্রধানমন্ত্রী একটা ব্যানার নিয়ে ঝামেলা হয়েছে, এটা আমাদের অস্তিত্বের বিষয়, এখানে আপনারা আর কোনো বাড়াবাড়ি করবেন না, এটা আমাদের সিদ্ধান্ত হয়ে গেছে প্রশাসনের মাধ্যমে। আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে 50 ফিট পূর্ব দিকে তারা যদি গেট করে করবে, আর 50 ফিট পশ্চিম থেকে পৌরসভা করবে। এখানে সিদ্ধান্ত হয়ে গেছে, কালকে ঈদ, আপনারা যে যার মতো বাড়ি চলে যান। তারপরে শুনলাম একটি ঘটনা, একটি নাটক। আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন, আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানে ওখানে কি ঘটনা হয়েছে, কি হয়েছে, ছেলেটি কিভাবে মৃত্যুবরণ করেছে। সকল মৃত্যুই কিন্তু মানুষকে কষ্ট দেয়। তো সেই কষ্ট নিয়ে আমি শুনলাম, যখন বাসায় গিয়ে রাত্র 9টার দিকে আমি কষ্ট পেয়েছি। আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে, পরের দিন আমার ঈদও হয়নি, আমি অনেক কষ্ট পেয়েছি এবং আমি প্রেস ব্রিফিং করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যে তাকে শান্তি দাও, আর যে ঘটনার কারণে এইটি ঘটেছে তাদেরও তুমি আল্লাহ তাআলা বিচার করো। এই সাধারণ নাটক করেছে শুধু আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য। আমার ছাত্রলীগের প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ যুবলীগ, শেষে মুখ লীগ, আমার পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দের নামে মামলা দিয়েছে, কারণ পৌরসভা নাকি ওনার লাগবে, পৌরসভা নাকি উনি ওনার ক্যান্ডিডেট দিয়ে বিজয়ী করবেন, জিতাবেন।
ভালো কথা, নির্বাচন হবে। আবার কথায় কথায় বলে নির্বাচন নাকি আমি বন্ধ করে দিয়েছি, মিথ্যা কথা। বাউফল পৌরসভা 1916 সালে বি গ্রেড থেকে এ গ্রেডে উন্নীত হয়। আমি যখন দায়িত্ব নিয়েছি বাউফল পৌরসভা, তখন ছিল একটি সি গ্রেডের পৌরসভা। দায়িত্ব নেওয়ার 14 দিনের পরে বাউফল পৌরসভা একটি দ্বিতীয় শ্রেণীর পৌরসভা হয়েছে। 2016 সালে বাউফল পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভা হয়েছে, যেটি এ শ্রেণীর পৌরসভা হতে পটুয়াখালী জেলার প্রায় 100 বছর সময় লেগেছে। সেটি আমি করেছি 12 থেকে 16, মানে 4 বছরের মাথায় প্রথম শ্রেণীর পৌরসভা করেছি। কারণ প্রথম শ্রেণীর পৌরসভা করতে পারলে পৌরসভার সেবার মান, সরকারের আর্থিক সহযোগিতা, বিদেশি ডোনারদের প্রকল্পের অনুমোদন সহ কিছু অর্থ পাওয়া যায়, যার মাধ্যমে পৌরসভার মান উন্নত করা যায়। কারণ আমি তো কমিটমেন্ট করে কথা দিয়ে মানুষের ভোট আদায় করছি যে আমি বাউফল পৌরসভাকে উন্নত পৌরসভা করব। এখানে লাইট দিব, রাস্তা দিব, ব্রিজ দিব, কালভার দিব, পানির লাইন দিব, এটি আমি দিব, এটি আমার কমিটমেন্ট, আমার ওয়াদা। 14 মাসের মাথায় এই পৌর ভবনটি আমি সেখানে স্থাপিত করলাম। এখন সেই পৌর ভবন বরিশাল বিভাগের সবাই আসে দেখতে, প্রশংসা করে। আজকে দুই বন্ধু প্রথমেই আমার এই দুই বন্ধু প্রথম আসছে, আইসা থেকে প্রশংসা করেছে। অনেকেই আপনারা গিয়েছেন, আপনারা জানেন এই ভবনটি হয়েছে কারণ আমি জানি এই বাউফল পৌরসভা একটি উন্নত পৌরসভা, একটি শিক্ষিত জনের পৌরসভা, সুতরাং সেই পৌরসভাটাকে সেভাবেই করতে হবে। তাই সাথে সাথে আমি একটি কথা বলতে চাই, আমি শুধু বাউফল পৌরসভাকে আলোকিত করতে চাই না, আমি বাউফল পৌরসভা সহ বাউফল উপজেলাকে আলোকিত করতে চাই, আলোকিত মানুষ হিসেবে করতে চাই। আর একটি কথা বলি, এই নমালার সন্তান হিসেবে আমি দেখেছি এই শাহজাদা চেয়ারম্যানের বাবাও চেয়ারম্যানিগিরি করেছে, আব্দুল ডাক্তার খালেক সাহেবও চেয়ারম্যানও ছিলেন, তারপরে আমার চাচা রেজাউল মিয়াও কিন্তু চেয়ারম্যান ছিলেন। এরা যখন মাঠে ঘাটে হাঁটতো, কথা বলতো, মানুষ টের পেত না, মনে হয় যে পিঁপড়ে হবে, ব্যথা পায় কিনা, সেভাবেই তারা চলাফেরা করতেন। কিন্তু বর্তমান অবস্থাটা কি দাঁড়ালো? বর্তমান অবস্থা কে অশান্তি করেছে? নমালার অবস্থান তো এরকম ছিল না। আর 2016 সালে যখন শাহজাদা ইলেকশন করে, শাহজাদা তো নৌকা নিয়ে ইলেকশন করে নাই, শাহজাদা ইলেকশন করেছে স্বতন্ত্র হিসাবে, আর একজন করেছে কামাল সাহেব ইলেকশন করেছে নৌকা নিয়ে। নৌকা নিয়ে যদি আপনি হেরে যান, সেই লজ্জা তো আপনারই থাকার কথা। আপনাকে জনগণ প্রত্যাখ্যান করেছেন, সেই ভালোবাসা দিয়ে আপনি আবার সেই ভালোবাসা অর্জন করেন। আপনার বাবা তো একজন পপুলার মানুষ ছিলেন, আপনার ভাইরা শিক্ষিত, আরিশ সাহেব একজন জজ, আর একটা লাবু আমার বন্ধু আর্মিতে চাকরি করতেন। তা আপনার আচরণ এত অভদ্র হবে কেন? আপনি কি মনে করেন যে হামলা মামলা দিয়ে মানুষের ভালোবাসা অর্জন করা যায়? সেটি কখনো সম্ভব না। আর নৌকা দেওয়ার মালিক হচ্ছে একমাত্র শেখ হাসিনা, কারণ ওখানে একটি মনোনয়ন বোর্ড আছে, সেই মনোনয়ন বোর্ডে নির্ধারিত হয় কে নৌকা পাবে, কে জনগণের ভালোবাসা অর্জন করতে পেরেছে, কে কারা জনগণকে ভালোভাবে জনগণের পাশে দাঁড়ায় এই বিপদ আপদের সময়। আমি তো 3.5 মাস এই কোভিডকালীন সময় বাউফল পৌরসভা সহ সমস্ত জায়গায় ঘুরে বেরিয়েছি, আমার যতটুকু সাহায্য করেছি, আপনাদের নমালাও আমি কিছু সাহায্য পাঠিয়েছি। আশেপাশের যত করোনার যত রোগী সমস্ত আমার বাউফল পৌরসভার মধ্যে আমি ঢুকিয়েছি। কেউ রাখতে চায় না, ভয় পায়। আমি বলছি কেউ রাখতে না চাইলে আমি রাখবো। 3.5 মাস পরে আমি এবং আমার স্ত্রী কিন্তু করোনায় আক্রান্ত হয়েছি, আর উনি তখন ঢাকায় বসেছিলেন, আমার এমপি সাহেব ঢাকায় বসেছিলেন। এখন ঘন ঘন প্রতি মাসে লেগে 2-4 বার আসে, কারণ নির্বাচন তো সামনে। মনোনয়নের কারণে প্রতি মাসে ঘন ঘন আসে, কিন্তু বিপদের সময় কিন্তু আমি এই 8 মাসে উনি একবারও বাউফলে পাড়া দেন নাই। বাংলাদেশের কোন এমপি নাই যে তার এলাকায় যায় নাই সাহায্য নিয়ে। একমাত্র আমার এই যে শিক্ষিত জনপদ নামে খ্যাত বাউফল, শিক্ষার হার তো শেষ, স্কুল মাদ্রাসা সব শেষ। কারণ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি পড়ছি, সবচেয়ে বেশি স্টুডেন্ট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট মেডিকেলে, বাউফল গলাচিপা 10 মিনিট। আর এখন বাড়ি চালান দিয়েও খুঁজতে পাইবেন না বাউফলের একটা পোলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, অথবা মেডিকেলে পড়ে, অথবা বুয়েটে পড়ে, কোনো জায়গায় পড়ে না।
কারণ পড়বে কেমনে? স্কুলের শিক্ষক মানে কারিগরি স্কুলের শিক্ষক, যারা কারিগরিতে পড়াশোনা করছে তারা এখন পড়ায়, তারা এখন হেডমাস্টার, যারা জানি বাকি করবি বাকি, শিক্ষা শেষ। যে গর্বটা আমরা এক সময় করতাম স্বাধীনতার পর থেকে, যে আমাদের অঞ্চল হলো শিক্ষিত জনপদ, বাংলাদেশের একমাত্র উপজেলা যেখানে শিক্ষার হার বেশি, একদম বাকি তো আর কইলাম না, একদম। কারণ দুর্নীতির কারণে। এই দুর্নীতি, ভূমিদস্যু, জলদস্যু, এই দুর্নীতিবাজদের যারা মনোনয়ন বাণিজ্য করবে তাদের নামে রিপোর্ট দেওয়া হবে জননেত্রী শেখ হাসিনার কাছে। আর যারা জনপ্রতিনিধি হবেন তাদেরকে অবশ্যই মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। মানুষের পাশে না দাঁড়িয়া, মানুষেরকে ভালো না বাসিয়া, সব মানুষকে তো সাহায্য করা যায় না, ভালোবাসা তো যায়। লাখ লাখ মানুষকে তো কি সাহায্য করা যায়? ভালোবাসা তো যায়। সুতরাং অন্তত এই ভালোবাসাটার জন্য আপনাদের থাকে। আর এই সাজদা ছোট ভাই বসির আছে এখানে, ইসমাইল আছে এখানে, এরা কিন্তু মানুষের পাশে দাঁড়ায়, মানুষের বিপদে পদে যায়, মানুষকে সাহায্য করার চেষ্টা করে, মন থেকে উপকার করার চেষ্টা করে। এরা ওইভাবে আদর্শিক মানুষ। শাহজাদার বাবা দীর্ঘদিন চেয়ারম্যান ছিল, ছোটবেলায় থেকে দেখছে মানুষের সাথে চলাফেরা। ওই সময় তো আর পয়সার লেনদেন ছিল না, যখন চেয়ারম্যানই করছে, জমি বেচতে চেয়ারম্যানই করছে, করছে না? তখন কি মানুষের কাছ থেকে নেছে? আমি কি মানুষের পকেটে চাই? মানুষের পকেটে কি আছে এটা দেখি, যা পায় পারলে দেই। আর আমাদের যারা আছে ওইদিকে ওপারে, এরা আগে তাকাইছে পকেট উঁচু কিনা। উঁচা থাকলে বলবে মিষ্টি খান, আর যদি উঁচু না থাকে কলেজের বল ব্যস্ত আছি। উঁচা যদি না থাকে বলবে যে ব্যস্ত আছে স্যারে। সুতরাং আমরা যেন ওইরকম না হই, এই জন্য আমাকে যেন হইতেও পারি, হইতে পারি না? আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আল্লাহর রহমতে আল্লাহকে হাজির নাজির করিয়া যতদিন মানুষের পাশে থাকবো, মানুষের সেবা করবো, আল্লাহ তাআলা যদি সেই সুযোগ দেয়, আমরা যেন মানুষকে অন্তত ভালোবাসতে পারি, মানুষের পাশে দাঁড়াইতে পারি। এই শক্তি, এই সাহস, এই মন যেন আমাকে থাকে। নমলার সন্তান হিসেবে দোয়া করবেন আমাকে। আমি অন্যায়কে অন্যায় বলবো যতদিন বাইচে থাকি, অসত্যকে অসত্য বলবো। যদি সেইটা না বলি সেটি হবে আমার জন্য অধর্ম, সেটি ধর্ম হবে না। আর আমি কোনো ভয়, কোনো ভীতি, কোনো অসত্য, কোনো অসৎ কাজ আমি করি না, করব না, করতে দেব না। 2016 সালে এই নমলার চেয়ারম্যান এই শাহজাদা হয়েছে, কাজ করেছে, আপনাদের পাশে ছিল, স্বতন্ত্র হয়েছে। সুতরাং সার্বিকভাবে সরকারি সাহায্য সহযোগিতা অনেক কিছুই পায় নাই। কারণ যেহেতু আমি পৌরসভার মেয়র হয়েছি, আমার সাথে যারা জাহাঙ্গীর চেয়ারম্যান সহ অনেকেই অনেক সাহায্য সহযোগিতা থেকে বঞ্চিত হয়েছে। তারপরও আপনাদের পাশে ছিল, আপনাদের সেবা করেছে। আর আমি বলতে চাই, যদি ভুল ত্রুটি থাকে আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, তাকে শুধরাই নেবেন। নৌকা কে পায় না পায় সেটি ভবিষ্যৎ নির্ধারণ করবে আমাদের মানবতার মা, গণপ্রজাতন্ত্রী সরকারের আমাদের সভানেত্রী আওয়ামী লীগের জননেত্রী শেখ হাসিনা। সেখানে একটি বোর্ড আছে, তিনি সিদ্ধান্ত দিবেন কে নৌকা পায়। আর কামাল সাহেবকে বলি, এই জনপদকে উত্তপ্ত করেন না ভাই। এই উত্তপ্ত করে, মামলা করে, হামলা করে কি করা যাবে? মানুষকে কষ্ট দিয়ে কি পাবেন বলেন? এটি চেয়ারই তো, মানুষের অভিশাপ, কিন্তু মানুষের হাক এটা লাগে, মানুষের হাক লাগে, মানুষের বরদোয়া লাগে। এই বরদোয়া হাক নিয়েন না। এই চেয়ার, এই রাজনৈতিক আধিপত্য বিস্তার করবেন আর মানুষের বরদোয়া নেবেন, এটি নিয়ে বেশি দূর আগানো যায় না। সুতরাং আমি আপনার প্রতি অনুরোধ করব, আমি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আমি আপনাদের এবং সাজদা জনপ্রতিনিধি এই অঞ্চলের এবং যারা নেতৃত্ব দেয়, মশিউর, ইসমাইল সহ শাহাবুদ্দিন একজন বিপ্লবী নেতা, যুবলীগের নেতা, অত্যন্ত বিপ্লবী ত্যাগী, দীর্ঘদিন ত্যাগ করেছেন
এই এই অঞ্চলের জন্য কাজ করেছেন, দলের জন্য কাজ করেছেন। দলের যখনই বিপদ হয় শাহাবুদ্দিন সবার আগে চলে আসে। শাহাবুদ্দিন অত্যন্ত ভালো ছেলে, আমি তাকে স্নেহ করি। তারা সবসময় আপনাদের পাশে থাকবে, আগেও ছিল। আপনাদের ভয়ের কোনো কারণ নাই। আমি সবাই প্রতি উদ্যত আহ্বান জানাবো, আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই জননেত্রী শেখ হাসিনার জনপদকে, এই বঙ্গবন্ধুর আদর্শ, এই সোনার বাংলা যেন আমরা গড়তে পারি সবাই মিলে, সেই সহযোগিতা আপনারা করবেন। তাহলেই আমরা এই জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করতে পারবো এবং জাতির জনক বঙ্গবন্ধুর এই স্বপ্নের সোনার বাংলা, সেই রূপকল্প জননেত্রী শেখ হাসিনার দেওয়া 2041 সালের রূপকল্পের দিকে আমরা পৌঁছতে পারবো। সুবর্ণ জয়ন্তী পালন করব, এটি আমাদের জন্য কিন্তু অত্যন্ত ভাগ্যবান। আমরা অন্তত দেখে যেতে পারলাম জাতির জনকের এই জন্ম শতবর্ষী পালন করতে পেরেছি। আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ আগামী মাসে এই স্বাধীনতার যে সুবর্ণ জয়ন্তী, এটিও আমরা দেখতে পারবো। এটির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মহান সৃষ্টিকর্তার কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমরা সেটি দেখতে পেরেছি এবং এটির জন্য আমরা সুন্দরভাবে পালন করতে পারি এবং তার সাথে সাথে আমাদের প্রত্যেকটি মানুষের জীবন আলোকিত হোক। মানুষ জন্য সেই স্বপ্ন থেকে সেই স্বপ্ন বাস্তবায়ন হোক এবং বাউফল নমলা সহ বাউফল পৌরসভা এবং সমগ্র বাউফল উপজেলায় আমাদের আলোকিত মানুষ যেন ছড়িয়ে যায়, সেই আলোকিত মানুষের অপেক্ষায় আমরা যেন কাজ করতে পারি, এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। এবং সর্বশেষ যদি ভুল ত্রুটি থেকে থাকে সাজদার, সেই ভুল ত্রুটি আপনারা সংশোধন করে দিবেন এবং আপনাদের হাতে আমার এই ছোট ভাইকে তুলে দিলাম। এই মশিউর, এই ইসমাইল সহ আপনারা দেখে রাখবেন। কোনো রকমের রক্তচক্ষু, কোনো রকমের ভয় আপনারা পরোয়া করবেন না। ইনশাআল্লাহ সাংগঠনিকভাবে যত রকমের সাংগঠনিকভাবে অন্যায় অত্যাচার, সেটি আমি আমার নেতা আবুল হাসনাত আব্দুল্লাহ সহ জননেত্রী শেখ হাসিনার কাছে সেটি পৌঁছে দেবে। জীবনের 18টি বছর কারাগারে কাটিয়েছেন। পাকিস্তানি দোসরদের চক্রান্তে জীবন হারিয়েছেন। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, বলুন আমিন।